প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা বই আমার ফাঁসি চাই এর তৃতীয় পর্ব। আমরা বিভিন্ন ধরনের বই পড়ছি নিয়মিতভাবে। আপনারা এই বইগুলো শুনতে চাইলে এবং সবার আগে আপডেট চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে আসছে আমি মেজর ডালিম বলছি, এই বইটিও প্রচারিত হচ্ছে। সো বইগুলো শুনতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের তৃতীয় পর্ব। মসজিদ সরিয়ে ফেলুন। 1986 সালের শুরু থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার ছাত্র আন্দোলনের জন্য নতুন করে তাগিদ দিতে থাকল। বহু চাপাচাপি, ধমকাধমকি এবং তাগিদ দেওয়া সত্ত্বেও যখন আন্দোলনের বিন্দু বিসর্গও হলো না, তখন তিনি রেগে মে মাসের মাঝামাঝি তার জন্মভূমি এবং পিতার বাড়ি টুঙ্গিপাড়ায় চলে গেলেন এবং বেশ কিছুদিন টুঙ্গিপাড়ায় থাকলেন। এর মধ্যেই একদিন শেখ হাসিনার নিজের বাড়ি কিছু মুরব্বীসহ টুঙ্গিপাড়া গ্রামে 20-30 জন মুরব্বী এসে শেখ হাসিনার অংশের একটি নারকেল গাছ দ্বারা শেখ বাড়ির অন্য শরিকের জায়গায় নির্মিত মসজিদটি ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে সেই নারকেল গাছটি কেটে ফেলার প্রস্তাব করলেন। শেখ হাসিনা সরাসরি বলে দেন, আমার নারকেল গাছ কাটা হবে না, দরকার হলে মসজিদ সরিয়ে ফেলুন। তখন সকল মুরব্বী পবিত্র কোরআন পাকে মসজিদ ছড়ানোর নিষেধ আছে বলে মসজিদের দেয়াল ও স্থান ঘেঁষে থাকা শেখ হাসিনার জায়গায় অবস্থিত নারিকেলের গাছটি কেটে ফেলার জন্য বারবার অনুনয় বিনয় করতে থাকে। তখন শেখ হাসিনা বলেন, এই মসজিদ বন্ধ করে দেন, আমি আরও বড় মসজিদ বানিয়ে দেব। মুরব্বীরা বলেন, একটু বাতাস হলেই নারিকেল গাছটির মসজিদের গায়ে এবং ছাদে লাগতে থাকে। এইভাবে চললে মসজিদের ছাদ এবং দেয়াল অচিরেই ভেঙে যাবে। শেখ হাসিনা বলেন, ভেঙে যায় যাক, তাতে আমার কিছু যায় আসে না। আপনারা লক্ষ বছর কান্নাকাটি করলেও নারকেল গাছ আমি কাটব না। 1986 নির্বাচন। 84 সালের 28 ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ার নিহত হওয়ার পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যারপন্যায় চেষ্টা করেও ছাত্র আন্দোলন করতে পারলেন না। ইত্যবসরে সামরিক স্বৈরাচার জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ পাকাপোক্তভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যায়। যদিও এরই মাঝে নীরবে নিঃশব্দে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপির উল্লেখযোগ্য একক রাজনৈতিক শক্তিতে প্রতিষ্ঠিত হল। এরশাদ তার ক্ষমতাকে নিরঙ্কুশ করেই 1986-তে সংসদ নির্বাচনের ঘোষণা ও প্রস্তাব দেন। এরশাদের প্রস্তাবিত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয় নিয়ে দেশের রাজনৈতিক মহলে ও নেতাদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হলে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপি এর পক্ষ থেকে এরশাদের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ হটাও আন্দোলন করার প্রস্তাব দেয়। তখন জননেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার সাথে গুলশানের জনৈক ব্যবসায়ী SI চৌধুরী সিরাজুল ইসলাম চৌধুরীর গুলশানের বাসায় তৎকালীন ডিজিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে গোপন বৈঠক হয়। ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান জেনারেল এরশাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ করেন এবং নির্বাচনী সকল ব্যয় বহন করার প্রতিশ্রুতি দিলে শেখ হাসিনা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে মত দেন। এই পরিস্থিতিতে দেশের বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দের, বিশেষত কমিউনিস্ট পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড ফরহাদের প্রচেষ্টায় বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মতপার্থক্য এই কৌশলে কমিয়ে আনা হয় যে নির্বাচনে শুধুমাত্র দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা ছাড়া আর কেউ দাঁড়াবে না। অর্থাৎ বামপন্থী নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে এটা বোঝাতে সমর্থ হন যে বেগম জিয়া এবং শেখ হাসিনা দুজনে 150-300 আসনে নির্বাচনে দাঁড়াবেন, আর বাকি সবাই মিলে দুই নেত্রীকে 300 আসনে জিতিয়ে দেবেন। তাহলে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করা যাবে এবং তাতে করে রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভেদ এবং অনৈক্য সৃষ্টি হবে না। বেগম খালেদা জিয়া এরশাদকে ক্ষমতাচ্যুত করার প্রয়াসে দুই নেত্রীর 150+150
= 300 নির্বাচনের প্রস্তাবে সায় দেন এবং শেখ হাসিনা ও খালেদা জিয়া মুখোমুখি সংক্ষিপ্ত বৈঠক করেন। কিন্তু গুলশানের ব্যবসায়ী এসআই চৌধুরীর মাধ্যমে দুই নেত্রীর এই গোপন নির্বাচনী কৌশলের কথা এরশাদের কাছে পৌঁছে যায় এবং এরশাদ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে এক ব্যক্তি 5-এর অধিক বা তার বেশি আসনের নির্বাচনে দাঁড়াতে পারবে না। ফলে দুই নেত্রীর 150-300 আসনে নির্বাচন করার কৌশল ভণ্ডুল হয়ে যায়। তখন বেগম জিয়া এরশাদের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ পতনের আন্দোলনের পুরনো অবস্থানে চলে যান। এদিকে গুলশানের এসআই চৌধুরীর বাড়িতে ডিজিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে শেখ হাসিনার আবার বৈঠক হয় এবং সেই বৈঠকে দাবি করা হয় নির্বাচনী ব্যয় হিসাবে আগে যে পরিমাণ অর্থ ধরা হয়েছে এখন তার 3 গুণ দিতে হবে। ডিজিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান 1 ঘন্টার সময় চেয়ে চলে যান এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে চলে আসেন। ঘণ্টা 2 পর সন্ধ্যার দিকে ব্যবসায়ী এসআই চৌধুরী 2টি মাইক্রোবাস সঙ্গে নিয়ে 32 নম্বরে এসে হাজির হন। এসআই চৌধুরী আর শেখ হাসিনার মধ্যে 1 থেকে 1.5 মিনিটের কথা হয়। তারপরই হুকুম হলো তাড়াতাড়ি মাইক্রোবাস থেকে বস্তাগুলো নামিয়ে আনো। সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে মুখ সেলাই করা মোট 9টি নতুন বস্তা নামিয়ে বঙ্গবন্ধু ভবনের নিচতলায় লাইব্রেরি এবং বেডরুমের মাঝে যে মাস্টার বাথরুম সেই বাথরুমে রাখা হয়। এরপর শেখ হাসিনা আদেশ করলেন সাংবাদিক সম্মেলন আয়োজন করতে এবং ডক্টর কামাল হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জরুরি ভিত্তিতে আসতে বলার জন্য। ডক্টর কামাল হোসেন সহ যে সকল নেতাদের টেলিফোনে পাওয়া গেল তাদের অনতিবিলম্বে বঙ্গবন্ধু ভবনে আসতে বলা হলো। বিভিন্ন পত্রিকা অফিসে টেলিফোনের মাধ্যমে এবং সশরীরে গিয়ে জরুরি সংবাদ জানানো হলো। সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের কিছু জানানো সম্ভব হলো না। শুধু বলা হলো জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। আসলে সত্যি কথা বলতে কি, সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে ডক্টর কামাল হোসেন সহ কোনো নেতাই কিছু জানেন না। মূল বিষয়বস্তু সম্পর্কে জানেন মূলত 4 জন ব্যক্তি। 1 শেখ হাসিনা, 2 ব্যবসায়ী এসআই চৌধুরী, 3 ডিজিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এবং 4 প্রধান সামরিক আইন প্রশাসক সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ। অধিক রাত হওয়া সত্ত্বেও বহু সংখ্যক সাংবাদিক এসে উপস্থিত হলো ধানমন্ডি 32 নম্বরের ভবনে। শেখ হাসিনা ইতিমধ্যে আওয়ামী লীগ নেতাদের এরশাদের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত জানালেন। নেতারা বললেন, নির্বাচনে যাব ঠিক আছে, কিন্তু একদিন আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি, তারপরে সিদ্ধান্ত নেই। শেখ হাসিনা বললেন, আমাদের সময় নেই, তাড়াতাড়ি করতে হবে। খালেদা জিয়া এবং তার দল বিএনপিকে ল্যাং মেরে নির্বাচনে যেতে হবে, কাজেই এটা নিয়ে এত আলোচনার দরকার নেই। বাইরে সাংবাদিকরা বসে আছে, এখনই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিতে হবে বলেই সরাসরি সাংবাদিকদের মাঝে এসে উপস্থিত হলেন এবং নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন। তার পরদিন 6 ফুট লম্বা 3 ফুট চওড়া 5 তলা একটি স্টিলের ওয়ারড্রোব আনা হলো এবং যে বাথরুমে সেলাই করা বস্তাগুলো আছে সেখানে রাখা হলো। তারপর একে একে বস্তাগুলো খোলা হতে লাগলো আর বস্তার ভেতরে থাকা 500 টাকার নতুন বান্ডিলগুলো ওই স্টিলের ওয়ারড্রোবে সাজিয়ে রাখা হলো। সব টাকা ওয়ারড্রোবে না ধরায় বাকি টাকা অন্যত্র সরিয়ে ফেলা হলো। শুরু হলো 1986 সংসদ নির্বাচনী প্রক্রিয়া। দেশ 2 ভাগে বিভক্ত হলো। এক ভাগ শেখ হাসিনার নেতৃত্বে জেনারেল এরশাদের পতনের নির্বাচনে জড়িয়ে পড়ল, আর এক ভাগ বেগম খালেদা জিয়ার আহ্বানে এরশাদ পতন এবং পাতানো নির্বাচন বর্জন ঠেকানোর চেষ্টায় রত হলো। শেখ হাসিনা সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগের কর্মীদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জোরদার আহ্বান জানালেন। তিনি বললেন, এই নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় নিতে হবে এবং সামরিক শাসক এরশাদকে বিদায় করতে হবে। শেখ হাসিনার আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে জনগণ এগিয়ে না এলেও আওয়ামী লীগের কর্মী এবং সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলো। আওয়ামী লীগের কর্মী এবং সমর্থকরা সারা দেশেই একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে তুলল। ওই সময় ফিলিপাইনে সামরিক একনায়ক জেনারেল মার্কোস এর বিরুদ্ধে নিহত জননেতা মিস্টার একুইন বিধবা স্ত্রী মিসেস কোরাজান একুইন প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সারা বিশ্ব ফিলিপাইনের দিকে তাকিয়ে আছে। ঠিক এমনই মুহূর্তে বাংলাদেশেও সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক নির্বাচন ফিলিপাইনের মতোই
প্রায় দৃষ্টি আকর্ষণ করে আছে। শেরেবাংলা নগরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শেষ নির্বাচনী জনসভা, বিশাল নির্বাচনী জনসভা। এর মাত্র 2 দিন আগে ফিলিপাইনে নির্বাচন হয়ে গেছে। সামরিক একনায়ক জেনারেল মার্কোস নির্বাচনের ফলাফল পাল্টে দিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেছে। অপরদিকে মিসেস কোরাজন একুইনে ওই ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। মিসেস কোরাজন একুইনের পক্ষে ফিলিপাইনের জনগণ রাস্তায় নেমেছে এবং সেই জনগণকে দমিয়ে দেওয়ার জন্য একনায়ক মার্কোস এর পক্ষে সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছে। একদিকে জনগণের বিক্ষোভ, অপরদিকে সামরিক বাহিনীর ট্যাঙ্ক। ফিলিপাইনের অবস্থা গত 2 দিন থেকে খুবই উত্তপ্ত। জনগণ বিক্ষোভে সামিল হওয়ার জন্য জেনারেল মার্কোসের কারফিউ ভেঙে রাস্তায় বেরিয়ে এসেছে, আর সেই জনগণের দিকে তাক করে ট্যাঙ্ক নিয়ে ধেয়ে আসছে সেনাবাহিনী। ফিলিপাইনের দিকে সারা পৃথিবীর দৃষ্টি যতখানি গভীর, বাংলাদেশের জনগণের দৃষ্টি তার চেয়েও অনেক বেশি গভীর। ফিলিপাইনের মতো বাংলাদেশেরও প্রায় একই ঘটনা, একই অবস্থা। জনগণ বনাম সামরিক বাহিনী, নির্বাচিত জনপ্রতিনিধি বনাম সামরিক একনায়ক। বাংলাদেশের জনগণ সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ফিলিপাইনের শেষ পরিণতির দিকে। ফিলিপাইনের উত্তপ্ত বাংলাদেশের জনগণের অনুভূতিতে লাগছে। এমনই মুহূর্তে শেখ হাসিনার আওয়ামী লীগের শেষ নির্বাচনী বিশাল জনসভা চলছে। হঠাৎ মঞ্চের নেতাদের বক্তৃতা বন্ধ করে মাইকে ঘোষণা করা হলো ফিলিপাইনের একনায়ক জেনারেল মার্কোস দেশ ফিলিপাইন থেকে পালিয়ে গিয়েছে। ঘোষণার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে জনতা উল্লাসে ফেটে পড়ল। মনে হলো যেন বাংলাদেশ থেকে জেনারেল এরশাদ পালিয়ে গেছে এবং শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন। মঞ্চের নেতারা একে অপরকে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন। এ যেন পথের দিশা পাওয়া গেল। বাংলাদেশেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। 2 দিন পর বাংলাদেশে নির্বাচন। জেনারেল এরশাদ জেনারেল মার্কোসের ন্যায় মিডিয়া কু করে ফলাফল পাল্টিয়ে দিয়ে নিজের দল জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করল। অপরদিকে শেখ হাসিনা ওই ফলাফল প্রত্যাখ্যান করে ফিলিপাইনের মিসেস কোরাজন একুইনের মতো নিজেকে বিজয়ী ঘোষণা করলেন। জেনারেল এরশাদ পার্লামেন্ট অধিবেশন ডাকল, শেখ হাসিনাও পাল্টা পার্লামেন্ট ডাকলেন। জেনারেল এরশাদের পার্লামেন্ট অধিবেশন শুরু হলো পার্লামেন্ট হাউসে, শেখ হাসিনার পার্লামেন্ট অধিবেশন শুরু হলো পার্লামেন্টের সিঁড়িতে। এইভাবে কয়েকদিন চলতে লাগলো। একদিন সন্ধ্যার পর গুলশানের ব্যবসায়ী SI চৌধুরী ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে 3টি মাইক্রোবাস নিয়ে এলেন। আগে থেকে অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দৌড়ে এলেন এবং SI চৌধুরীকে নিয়ে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরিতে বসিয়ে সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে এসে মাইক্রোবাস থেকে দ্রুত ছালার বস্তাগুলো আগের জায়গায় নামিয়ে রাখতে বললেন। যথারীতি বস্তাগুলো নামিয়ে নির্দিষ্ট জায়গায় রাখা হলো। নেত্রী মাইক্রোবাসের সঙ্গে আসা বঙ্গবন্ধু ভবনের বাইরে থাকা সাদা পোশাকের অস্ত্রধারী ব্যক্তিদের চা খাওয়ানোর কথা বললে SI চৌধুরী আপত্তি করে এখনই চলে যেতে হবে বলে তখনই বিদায় নিলেন। নেত্রী তাকে মাইক্রোবাসে তুলে দিয়ে ফিরে এলেন। অনুমান করা গেল যে নির্বাচনে যাওয়ার আগে 9 বস্তায় 10 কোটি টাকা ছিল, আর এখন 13 বস্তায় 15 কোটি টাকা। বাংলাদেশের জনগণের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল জননেত্রী শেখ হাসিনা ফিলিপাইনের মিসেস কোরাজন একুইনের মতো আপোষহীন থাকবেন, জনগণকে রাস্তায় বেরিয়ে আসার আহ্বান জানাবেন। জনগণ রাস্তায় বেরিয়ে আসবে, সামরিক একনায়ক এরশাদের বিরুদ্ধে আন্দোলন করবে। এরশাদ জনগণের বিপক্ষে সেনাবাহিনী এবং ট্যাঙ্ক নামাবে। জনতার প্রতিরোধের মুখে সেনাবাহিনী এবং ট্যাঙ্ক অকার্যকর হয়ে যাবে। সামরিক স্বৈরাচার এরশাদ দেশ থেকে পালিয়ে যাবে। কিন্তু না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনতার আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে নীরবে নিঃশব্দে এরশাদের পার্লামেন্টের বিরোধী দলের নেত্রী হলেন। দেশ থেকে সামরিক শাসন এবং সমন্বয়ক স্বৈরাচারী এরশাদ তো গেলই না, বরং 1986 নির্বাচনের পাতানো খেলায় সামরিক একনায়ক জেনারেল এরশাদ পূর্বের চাইতে আরও শক্তিশালী রূপে জগদ্দল পাথরের ন্যায় জনগণের ঘাড়ে চেপে বসল। এত বড় মাঠ। এরশাদের পার্লামেন্টের বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা তার নিশান পেট্রোল জিপের এক পাশে জাতীয় পতাকা, অন্য পাশে দলীয় আওয়ামী লীগের পতাকা লাগিয়ে নিজ জন্মভূমি এবং পিত্রালয় টুঙ্গিপাড়ায় এলেন। পরদিন সকালবেলা গ্রামের এক জুনিয়র হাই স্কুলের শিক্ষিকা
তাদের স্কুল পরিদর্শনের জন্য জননেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন। এক বিকেলে দলীয় নেত্রী শেখ হাসিনা উক্ত স্কুল পরিদর্শনে যান। গ্রামের পথ, মাটির পথ, সেই পথে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যাচ্ছে। মাইলখানেক যাওয়ার পর দেখা গেল স্কুল, একটি মাঠ, তার তিন দিকে লম্বা তিনটি বড় টিনের ঘর। তিনটি ঘরের দুটি অর্ধেকের বেশি ভেঙে পড়ে আছে, একটি ভালো আছে। এই ভালো ঘরটি বেশি দিন হয়নি তৈরি হয়েছে, আর ভাঙা দুটি ঘর জরাজীর্ণ হয়ে ভেঙে পড়েছে। কেউ নেই দেখার, তা বোঝাই যাচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে স্কুলের মাঠে ৫-৭০০ শিশু কিশোর এবং বালক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং স্লোগান দিচ্ছে, জয় শেখ হাসিনা, জয় বঙ্গবন্ধু। বলতে গেলে এদের কারো গায়ে জামা নেই, মাঝে মাঝে কেউ কেউ আছে সম্পূর্ণ বিবস্ত্র, অর্থাৎ গায়ে জামা তো নেই, পরনে প্যান্টও নেই, সম্পূর্ণ উলঙ্গ হয়েই লাইনে দাঁড়িয়ে আছে আর তীব্র কণ্ঠে স্লোগান দিচ্ছে, জয় শেখ হাসিনা, জয় জাতির পিতা শেখ মুজিব। ভেঙে পড়া থেকে স্কুল ঘর, আর সেই স্কুলের মাঠেই দাঁড়িয়ে আছে ৫-৭০০ বস্ত্রহীন শিশু কিশোর আর বালকের দল। এই হচ্ছে শেখ হাসিনার ও শেখ হাসিনার পিতার জন্মভূমির চেহারা। শিক্ষালয় বিধ্বস্ত, গায়ে বস্ত্র নেই। এরা দিনে দিনে আরও বড় হলে অন্ন পাবে কোথায়? দেখে গা শিউরে উঠল। হঠাৎ মনে হলো, আমাদের মাঝে তো বঙ্গবন্ধু কন্যা এরশাদ বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আছেন। দেখি তিনি কি বলেন। মাঠের এক কোণায় একটি জীর্ণ টেবিল, একটি চেয়ার, একটি মাইক লাগানো আছে। বিরোধী দলীয় নেত্রী ধীরে ধীরে এই টেবিলের সামনে এলেন, কিন্তু চেয়ারে বসলেন না, সরাসরি মাইকে বক্তব্য শুরু করলেন। তিনি ভাঙা বিধ্বস্ত শিক্ষালয়ের কথা বললেন না, বললেন না বালকদের বস্ত্রহীনতার কথা, বললেন না ভবিষ্যতের অন্য সংস্থানের কথা, অন্ন, বস্ত্র, শিক্ষা, এসব তিনি কিছুই বললেন না। তিনি বললেন, এত বড় মাঠ, এত বড় মাঠের কথা শহরের ছেলেরা তো চিন্তাই করতে পারে না। মাঠ ভরে গাছ লাগিয়ে দেন, অনেক গাছ লাগাবেন। নেত্রীর সফর সঙ্গীদের মধ্যে কেউ একজন বললেন, পেয়ারা গাছ লাগাবেন, ছেলেরা খেতে পারবে। সঙ্গে সঙ্গে বিরোধী দলীয় নেত্রী, হ্যাঁ হ্যাঁ, পেয়ারা গাছ লাগাবেন, এই ছেলেরা খেতে পারবে। অতঃপর নেত্রী ফিরে এলেন তার নিজ বাড়িতে। সামরিক একনায়ক জেনারেল এরশাদ একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। জননেত্রী শেখ হাসিনা তার রাবার স্ট্যাম্প পার্লামেন্টের বিরোধী দলীয় নেত্রী। অপরদিকে গৃহবধূ বেগম খালেদা জিয়া আপোষহীন মনোভাব নিয়ে তার সংগঠন বিএনপিকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে একক আন্দোলনের চেষ্টায় রত। জনগণের কাছে ধীরে ধীরে বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে ঠাঁই পেতে শুরু করেছেন এবং মাঝে মাঝে আন্দোলনের কর্মসূচি দেওয়াও আরম্ভ করেছেন। বেগম জিয়ার আন্দোলনের কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে শেখ হাসিনাও কৌশলে কর্মসূচি দিয়ে যাচ্ছেন। আন্দোলন আন্দোলন খেলা। স্বৈরাচার জেনারেল এরশাদ তার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রেখে বেগম খালেদা জিয়া একক আন্দোলন করলে কাঙ্ক্ষিত ফল আসবে না ভেবে মোটরসাইকেল আরোহী আন্দোলনের আন্তরিকতার বিষয়ে প্রশ্ন করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জবাব দেন, আমি শেখ হাসিনা আছি ম্যাডামের পেছনে পেছনে। ম্যাডাম যে কর্মসূচি দেবেন আমিও সেই কর্মসূচি দেব, যাতে মনে হয় আমিও আন্দোলনে আছি। আন্দোলন সফল করে তোলার প্রশ্নে আওয়ামী লীগের কর্মীদের বলিষ্ঠ ভূমিকার বিষয়ে জানতে চাওয়া হলে জননেত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কর্মীদের বলে দেবে তারা যেন আন্দোলন আন্দোলন খেলা করে, কিন্তু আন্দোলন যেন না করে। অর্থাৎ আন্দোলনের সাথে থেকে আন্দোলনের পিঠে ছুরি মারতে হবে। ম্যাডামকে মানে বেগম খালেদা জিয়াকে ব্যর্থ করে ঘরে বসিয়ে দিতে হবে, আর যাতে রাজনীতিতে নাম না দেয়। জনগণ ও আওয়ামী লীগের মাঠকর্মীরা এরশাদ পতনের আন্দোলনের জন্য এতই উদ্গ্রীব যে আন্দোলনের প্রশ্নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তারা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে থাকে। যখন আওয়ামী লীগের কর্মীদের কাছে জননেত্রী শেখ হাসিনার আন্দোলন না করার গোপন নির্দেশ পৌঁছানো হলো, তখন আওয়ামী লীগ কর্মীরা সভানেত্রী শেখ হাসিনার মুখ থেকে সরাসরি এই নির্দেশ শুনতে চাইল, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে সরাসরি এই নির্দেশ দেওয়া সম্ভব হলো না। ফলে আন্দোলনের নেতৃত্ব দিতে থাকলেন বেগম খালেদা জিয়া, আর জীবন দিতে থাকল নূর হোসেন সহ আওয়ামী লীগের কর্মীরা। ৮৬ পার্লামেন্ট
ভেঙে দেয়া। ১৯৮৭ সালের ১০ই নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের কর্মী নূর হোসেনের বুকে স্বৈরাচার নিপাত যাক আর পিঠে গণতন্ত্র মুক্তিপাক লিখে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হলো দেশি ও বিদেশি, বিশেষ করে বহির্বিশ্বের প্রচার মাধ্যম তা ফলাও করে প্রচার করে। ফলে সামরিক একনায়ক হোসেন মোহাম্মদ এরশাদ খুবই অসন্তুষ্ট এবং রাগান্বিত হন। আওয়ামী লীগের কর্মীদের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা থাকায় এরশাদ মনে করেন যে শেখ হাসিনা তলে তলে কর্মীদের তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। তিনি এই বলে মন্তব্য করেন যে আমার খাবে, আমার পড়বে, আমার সাথে করবে গাদ্দারি। শেখ হাসিনা গাদ্দারি করবে, আমার সাথে বেইমানি করবে, নাফরমানি করবে। আমি এরশাদ শেখ হাসিনাকে বিরোধী দলীয় নেত্রী বানিয়ে মন্ত্রীর মর্যাদা দিয়েছি, মন্ত্রীর চাইতেও বেশি সুযোগ সুবিধা দিয়েছি, দেশ চালনা থেকে শুরু করে সব কিছুতেই ভাগাভাগি করেছি। আর তলে তলে আমার সাথে গাদ্দারি, নাফরমানি। আমি এরশাদ আর শেখ হাসিনাকে কোনো ভাগ দেব না, বিরোধী দলের নেত্রীও রাখব না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, ব্যবসায়ী এসআই চৌধুরী এবং ডিজিএফআই মাহমুদুল হাসানের মাধ্যমে এরশাদকে আন্দোলনে তার অনাগ্রহ, অনিচ্ছা এবং আন্দোলনের নামে আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে পেছন থেকে ছুরি মেরে আন্দোলনকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টার বিষয়টি তাকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু এরশাদ নাছোড়বান্দা, তার এক কথা, আন্দোলনের নামে পেছন থেকে আন্দোলনকে ছুরি মারতে হবে না, আন্দোলনের বিরুদ্ধে আমাকে প্রকাশ্যে সরাসরি সমর্থন দিতে হবে, নইলে আমি এরশাদ পার্লামেন্টও রাখব না এবং শেখ হাসিনাকেও বিরোধী দলীয় নেত্রী রাখব না। বিরোধী দলীয় নেত্রী থাকতে হলে এবং মন্ত্রীর মর্যাদা সহ এবং অন্যান্য সকল প্রকার সুযোগ সুবিধা পেতে হলে তাকে মানে এরশাদকে কোনো প্রকার রাগঢাক না রেখে ঢালাওভাবে সমর্থন করতে হবে। শেখ হাসিনা কৌশলগত কারণে প্রকাশ্যে সরাসরি ঢালাওভাবে জেনারেল এরশাদকে সমর্থন করতে অক্ষমতা প্রকাশ করলে অবশেষে এরশাদ ১৯৮৮ সালে মাত্র ২ বছর আগে গড়া এরশাদের নীল নকশার পার্লামেন্ট ভেঙে দেয় এবং নতুন করে দ্বিতীয়বার এরশাদ নীল নকশার পার্লামেন্ট নির্বাচন দিয়ে জাসদের আসম ও রব বর্তমানে শেখ হাসিনার মন্ত্রীকে পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা বানিয়ে দেন। এরশাদ পতন এবং তত্ত্বাবধায়ক সরকার। জনতা স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত হয় এবং বেগম জিয়া ভেতরে ভেতরে জনতার মাঝে আপোষহীন নেত্রীরূপে প্রতিষ্ঠিত হন। অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনার বেগম খালেদা জিয়ার আন্দোলনের সাথে পুরোপুরি সম্পৃক্ত হওয়া ছাড়া কোনো গত্যন্তর থাকে না। আগে থেকেই আওয়ামী লীগের মাঠকর্মীরা এরশাদ হটাও আন্দোলনের তাদের বলিষ্ঠ ভূমিকা বজায় রেখেছে। এখন শেখ হাসিনা বাধ্য হয়ে আন্দোলনে আসায় আন্দোলন আরও বেগবান হয়েছে। জননেত্রী শেখ হাসিনা এবং দেশনেত্রী খালেদা জিয়া দুই নেত্রীর আন্দোলন প্রসঙ্গে বৈঠক হলো। আন্দোলন তুঙ্গে উঠল, দুর্বার গণ আন্দোলন চলতে থাকলো। স্বৈরাচারী সামরিক একনায়ক জেনারেল এরশাদ কারফিউ জারি করল, সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে রাস্তায় নামালো, কিন্তু জনগণকে দমানো গেল না। জনগণ ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে জেনারেল এরশাদের কারফিউ ভাঙল, সেনাবাহিনীর সাথে সংঘর্ষ শুরু করলো। সারা দেশে স্ফুলিঙ্গের মতো আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ল। ছাত্র, যুবক আর জনতার আন্দোলনের মুখে বিশ্ব বেহায়া স্বৈরাচারী এরশাদের সকল কূটকৌশল শক্তি পরাস্ত হতে থাকল। জেনারেল এরশাদ ছাত্রনেতাদের ক্রয় করার জন্য শত কোটি টাকা খরচ করল এবং জেলখানা থেকে দাগী অপরাধীদের ছাড়িয়ে এনে কোটি কোটি টাকা আর অস্ত্র দিয়ে আন্দোলন দমানোর ব্যবস্থা করল। এই দাগী অপরাধীরাই ১৯৯০ সালে ২৭শে নভেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পূর্ব দক্ষিণ কোণার দূর থেকে গুলি করে ডক্টর মিলনকে হত্যা করল। ডক্টর মিলন নিহত হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র আন্দোলন দাবানলে রূপ নিল, আন্দোলন নতুন মোড় নিল। ঠিক যেমন ১৯৬৯-এ আসাদ হত্যার পর হয়েছিল। অনির্দিষ্টকালের হরতাল, অনির্দিষ্টকালের কারফিউতে দেশের সমস্ত কিছু অচল, চলছিল শুধু পিকেটিং, মিছিল, টিয়ার গ্যাস আর গুলি। এরশাদ পতনে সেনাবাহিনীর ভূমিকা। সেনাবাহিনী উচ্চপদস্থ অফিসারগণ সেনাবাহিনীর প্রধান জেনারেল নুরুদ্দিন খান বর্তমানে শেখ হাসিনা সরকারের মন্ত্রীকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের একটি গোপন বৈঠক করতে বাধ্য করল এবং সেই বৈঠকে
প্রেসিডেন্ট জেনারেল এরশাদকে আর সমর্থন না করার সিদ্ধান্ত হয়। সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব দিলে তিনি এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে নবম ডিভিশনের সাভার ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল আব্দুস সালাম, বর্তমানে আওয়ামী এমপি, রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব নেন এবং বৈঠক থেকে সোজা ঢাকার সেনানিবাসে গিয়ে প্রেসিডেন্ট এরশাদকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের বৈঠকে তাকে আর সমর্থন না করার সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দেন। তখন স্বৈরাচারী হোসাইন মোহাম্মদ এরশাদ সম্পূর্ণ ভেঙে বিধ্বস্ত হয়ে পড়েন এবং তারপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। এই পদত্যাগের সিদ্ধান্ত কার্যকরী করার জন্য প্রথমে উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমেদ পদত্যাগ করেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি হন। তারপর রাষ্ট্রপতি জেনারেল এরশাদ উপরাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি শামসুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হন এবং তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করলে 1991 সালের 27 ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন দেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশের সবকটি রাজনৈতিক দল স্বাধীন, মুক্ত এবং স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনী প্রক্রিয়া দ্রুত এবং জোরদারভাবে এগিয়ে চলছে। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। দেশের জনগণও এই প্রথম মুক্ত, স্বাধীন এবং নিরপেক্ষ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেওয়ার দৃঢ় মনোভাব নিয়ে আগামী 27 ফেব্রুয়ারি 1991 ভোট দেওয়ার স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নেয়। সারা দেশে চলছে ব্যাপক নির্বাচনী প্রচার অভিযান। পোস্টার আর দেয়াল লিখনে ভরে গেছে সমস্ত জায়গা। দিবারাত্রি চলছে মিটিং, মিছিল। আওয়ামী লীগ এবং বিএনপি মূলত এই দুটি দলের মধ্যে তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি দলের কোথায় কে জেতে কে হারে বলা কঠিন। এর মধ্যেই এক সাংবাদিক সম্মেলনে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বললেন, বিএনপি 10টির বেশি সিট পাবে না, অর্থাৎ বিএনপি 300 আসনের মধ্যে মাত্র 10টি আসনে বিজয়ী হবে এবং বাকি 290টি আসনে পরাজিত হবে বলে শেখ হাসিনা বললেন। স্কুল, কলেজ, অফিস, আদালত, ঘরে বাইরে, মাঠে ঘাটে সর্বোচ্চ নির্বাচনী আলোচনা আর প্রচারণা। এক কথায় নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। আজ 10ই ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের একটি কক্ষে রুদ্ধদ্বার বৈঠক বসল। সামনের 27 ফেব্রুয়ারির নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আজকের বৈঠক। এই বৈঠকের আলোচনায় মোটরসাইকেল আরোহী যুক্তি দিয়ে বুঝিয়ে বলল, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না। আগামী 27 ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হবে এবং জননেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা কন্যা ঢাকার 2টি আসনেই পরাজিত হবেন। বৈঠকে উপস্থিত রবিউল আলম চৌধুরী ক্ষিপ্ত হয়ে বললেন, মিয়া, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না মানে কি? আওয়ামী লীগ তো ক্ষমতায় গিয়েই আছে। ওই যে পাশের ঘরে বসে আছেন হোম সেক্রেটারি, সংস্থাপন সচিব, পররাষ্ট্র সচিব। অন্য পাশের ঘরে আছে পুলিশের আইজি। একটু আগেই এসেছিল সেনাবাহিনীর প্রধান জেনারেল নুরুদ্দিন খান। তারপরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে না। মোটরসাইকেল আরোহী বলে, সেক্রেটারিরা যতই বসে থাকুক, পুলিশ প্রধান, সেনাপ্রধান যতই সালাম দিয়ে যাক, 27 ফেব্রুয়ারির নির্বাচনে জিতে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বৈঠকে উপস্থিত জননেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা ক্রুদ্ধস্বরে বললেন, তুমি এখনই বের হয়ে যাও, আর আসবে না। বের হয়ে যেতে যেতে মোটরসাইকেল আরোহী বলে, নেত্রী, আপনি বের করে দিলে আমি বেরিয়ে যেতে বাধ্য। তবে যা বললাম কদিন পরেই তা আপনিও বুঝবেন। 1991 সালের 27 ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নয়, উপমহাদেশের নির্বাচনের ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নরনারী নির্বিশেষে জনগণ হাসতে হাসতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করল। ভোট গণনায় দেখা গেল আওয়ামী লীগ পরাজিত হলো। ঢাকার 2 আসনেই জননেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার বিপুল ভোটে ব্যক্তিগতভাবে পরাজিত হলেন বেগম খালেদা জিয়া এবং তার দল
বিএনপি নির্বাচনে বিজয়ী হলেন। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে বললেন, ভোটে সূক্ষ্ম কারচুপি হয়েছে, আর সূক্ষ্ম কারচুপির মাধ্যমেই তাকে পরাজিত করা হয়েছে। আমি এই ফলাফল মানি না এবং বেগম জিয়া সরকার গঠন করলে আমি 1 মিনিটও খালেদা জিয়াকে সুস্থ থাকতে দেব না। পদত্যাগ নাটক। হঠাৎ জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের কাছে ঘোষণা করলেন তিনি শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী পদ থেকে পদত্যাগ করছেন। সংশ্লিষ্ট সকল মহলে এই পদত্যাগের ঘটনা আলোড়ন সৃষ্টি করল। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা তো হতবাক কেন্দ্রীয় অফিস নির্বাহীরা। বলা নেই কওয়া নেই, দলের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন তিনি পদত্যাগ করছেন। কিন্তু তিনি শেখ হাসিনা পদত্যাগ করলেন কার কাছে? কোথায় তার পদত্যাগপত্র? দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মিটিংয়ে তিনি পদত্যাগ করলেন না। তাহলে তিনি পদত্যাগ করলেন কোথায় এবং কার কাছে? তিনি পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের কাছে ঘোষণাই বা করলেন কিভাবে? সভানেত্রী শেখ হাসিনা এই পদত্যাগের বিষয় নিয়ে দলের ভেতর এবং বাইরে চলছে জল্পনা কল্পনা। কেউ বলছেন না, তিনি পদত্যাগ করেননি। কেউ বলছেন না, তিনি স্বয়ং পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন। এদিকে বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনা তার পদত্যাগ প্রত্যাহার করার দাবিতে ছাত্রলীগ এবং যুবলীগ কর্মীদের ব্যাপক মিছিল মিটিং এবং আমরণ অন্বেষণ করার নির্দেশ দেন। কিন্তু এই নির্দেশে যুবলীগ ছাত্রলীগ কর্মীরা তেমন সাড়া দিল না এবং পত্রপত্রিকা পদত্যাগ নাটক নিয়ে হইচই শুরু করল। দলের সভানেত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদিকা সাজেদা চৌধুরীকে সভানেত্রীর পদত্যাগপত্র ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেওয়ার জন্য যার কন্যাই অনুরোধ করলেন। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে সাজেদা চৌধুরী সভানেত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগ দিলে তিনি তা ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেন এবং পদত্যাগ নাটকের অবসান ঘটান। মোটরসাইকেল আরোহী পুনরায় ফিরে এলো জননেত্রী বঙ্গবন্ধু কন্যা। বিরোধী দলীয় নেত্রী সাদর সম্ভাষণ জানিয়ে তার ব্যক্তিগত পরামর্শকের দায়িত্ব এবং মর্যাদা পুনরায় ফিরিয়ে দেন। মোটরসাইকেল আরোহী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে সদ্য সমাপ্ত নির্বাচন সম্পর্কে এবং নতুন সরকার সম্পর্কে আর কোনো কঠোর উক্তি না করে ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেন। টাকার বিনিময়ে রাষ্ট্রপতি প্রার্থী। রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের স্থলে নতুন বিচারপতি নির্বাচনের সময় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজী মকবুল হোসেনকে 30 লক্ষ টাকার বিনিময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেন। অন্যদিকে এরশাদ এবং তার দল জাতীয় পার্টির সমর্থন নিয়ে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী রাষ্ট্রপতি প্রার্থী হন। বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজী মকবুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে রাখলে তার এবং তার দল আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, ঐতিহ্য নষ্ট হবে ইত্যাদি ইত্যাদি বুঝিয়ে সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে সম্মিলিত বিরোধী দলীয় প্রার্থী করার পরামর্শ দিলে এক পর্যায়ে তিনি রাজি হন এবং বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির, যুদ্ধ অপরাধী 71-এর ঘাতক অধ্যাপক গোলাম আজমের সঙ্গে দেখা করে দোয়া নিয়ে আসার জন্য বলেন। এদিকে হাজী মকবুল হোসেন রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেও হাজী মকবুল প্রার্থিতা প্রত্যাহার করতে গড়িমসি শুরু করেন। এক পর্যায়ে হাজী মকবুল হোসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেয়া তার 30 লক্ষ টাকা ফেরত না পেলে রাষ্ট্রপতির প্রার্থিতা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায়। তখন জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি 32 নম্বর বঙ্গভবনে লোক নিয়ে হাজী মকবুল হোসেনকে ডেকে প্রথম ধমকে জিজ্ঞেস করেন তার মতো লোকের পক্ষে আওয়ামী লীগের রাষ্ট্রপতি হিসেবে প্রার্থী হওয়া সাজে কিনা। তারপরে বললেন, আমি শেখ হাসিনা আপনার মতো লোককে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী থেকে বিরল সম্মান ও মর্যাদার অধিকারী করেছি। এটা কি আপনার জন্য যথেষ্ট নয়? তাছাড়া নির্বাচনে তো জিততেনই না, রাষ্ট্রপতি তো হতেই পারবেন না। এখন সম্মানের সাথে চুপচাপ বসে পড়েন। হাজী মকবুল আমতা আমতা করতে থাকলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, আপনি যা করেছেন, যা দিয়েছেন
ভবিষ্যতে তা মনে রাখব এবং পুষিয়ে দেব। এই নিয়ে আর উচ্চবাচ্য করে ভবিষ্যৎ খোয়াবেন না। নিঃশব্দে পদত্যাগ করে আমার প্রতি আনুগত্য দেখান। অতঃপর আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী মকবুল হোসেন ভবিষ্যতের আশায় প্রার্থিতা প্রত্যাহার করে জননেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করেন। জাহানারা ইমাম ও শেখ হাসিনা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মাঝে সহযোগিতা সম্প্রীতি তো দূরের কথা, বরং বৈরিতা এবং হিংসা আগের চেয়ে আরও তীব্র হলো। এই সুযোগে স্বাধীনতা বিরোধী মৌলবাদী রাজনৈতিক দল জামাতে ইসলামী তাদের নেপথ্যের মূল নেতা যুদ্ধ অপরাধী ঘাতক গোলাম আজমকে জামায়াতে ইসলামীর আমির বানায়। এর প্রতিবাদে এবং যুদ্ধ অপরাধী ঘাতক গোলাম আজম সহ সকল যুদ্ধ অপরাধীর বিচারের দাবিতে 1992 সালের 11 ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সমন্বয় কমিটি নামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নতুন সংগঠন গড়ে তোলেন এবং আন্দোলন শুরু করেন। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন সংগঠনের আন্দোলন কর্মসূচিতে জনগণ ব্যাপক সাড়া দিল। নতুন প্রজন্ম শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্ব ও কর্মসূচিতে দারুণ উৎসাহ ও আস্থা নিয়ে অংশগ্রহণ করতে থাকলে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্থির এবং উত্তেজিত হয়ে ওঠেন। তিনি কেবলই বলতে থাকেন, জাহানারা ইমাম নতুন দোকান খুলছে, নতুন ব্যবসা ধরেছে, নেত্রী হতে চায়, জননেত্রী হতে চায়, ব্যবসার জায়গা পায় না, মুক্তিযুদ্ধের নাম দিয়ে ব্যবসা শুরু করেছে। মোটরসাইকেল আরোহী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলে, নেত্রী এ কি বলছেন আপনি? সমগ্র জাতি জানে জাহানারা ইমাম শহীদ জননী। 71-এর মুক্তিযুদ্ধে তার ছেলে রুমি শহীদ হয়েছে, তিনি শহীদ জননী, আর আপনি এ কি বলছেন? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্তেজিত হয়ে বললেন, রাখো তোমার শহীদ জননী। ও কিসের শহীদ জননী? ওর ছেলে রুমি লুটপাট করতে গিয়ে নিজেদের গুলিতেই মারা গেছে। ওর স্বামী 1971 সালের যুদ্ধের সময় আর্মিদের সাপ্লাই করত। মোটরসাইকেল আরোহী বলে, এ কি বলছেন নেত্রী? এসব কথা জনসমক্ষে বললে হিতে বিপরীত হবে। বঙ্গবন্ধু কন্যা বলেন, এই জন্যই তো দম বন্ধ করে চুপ করে আছি এবং তোমাদের বলে রাখছি, তোমরা এগুলো বাইরে বলবে। ওরা মানে জাহানারা ইমাম ধানমন্ডি 32-এর রাস্তায় ঢুকতেই ডান দিকের কোনায় প্রথম দ্বিতীয় তলা বাড়িতে থাকতো। আমাদের বাড়ির পূর্ব দিকের প্রথম বাড়িটাই থাকতো। জাহানারা ইমামদেরও পাকিস্তানি আর্মিরা পাহারা দিয়ে রাখত। জাহানারা ইমামের জামাই পাকিস্তানের আর্মিদের সাপ্লাই করত। ওই সময় প্রচুর টাকা কামিয়েছে এরা, আর এখন এসেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে। আসলে এই জাহানারা ইমাম এসেছে আমার নেতৃত্ব দখল করতে। আমি নির্বাচনে হেরেছি, এই সুযোগে তলে তলে খালেদা জিয়ার সাথে লাইন করে জননেত্রী হওয়ার পরিকল্পনায় আছে জাহানারা ইমাম। আর তাই গোলাম আজমের বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ইত্যাদি নানা কথার আড়ালে নেত্রী হওয়ার খায়েশ আছে। তোমরা এর থেকে সাবধান থাকবে এবং আমাদের সকল কর্মীদের সাবধান রাখবে, কেউ যেন জাহানারা ইমামের খপ্পরে না পড়ে। মোটরসাইকেল আরোহীর প্রশ্ন, নেত্রী আপনি কি জাহানারা ইমামের ঘাতক দালাল নির্মূল কমিটির কর্মসূচিতে যাবেন না? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জবাব দেন, সে আমি যাই বা না যাই, তোমরা যাবে না, আর আওয়ামী লীগের কোনো কর্মীকেই যেতে দেবে না। বুঝো না, আমার তো ইচ্ছে না থাকলেও অনেক জায়গায় যেতে হয়। জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের নামে দেয়া কর্মসূচিতে হয়তো আমি কৌশলগত কারণে যাব, কিন্তু তোমরা যাবে না। গোলাম আজম ও শেখ হাসিনার বৈঠক। শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও 71-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়িকা হিসেবে ঘাতক গোলাম আজম সহ যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গণ আদালত গঠন করেন। 1992 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবসে জননী জাহানারা ইমামের সভাপতিত্বে গণ আদালত ঘাতক যুদ্ধ অপরাধী গোলাম আজমকে 10টি অভিযোগে ফাঁসির রায় দেয়।
গণ আদালতের দেয়া গোলাম আজমের ফাঁসির এই রায় কার্যকরী করার জন্য শহীদ জননী জাহানারা ইমাম সরকারের কাছে আহ্বান জানালে এবং গণ আদালতের এই রায় কার্যকর করার দাবিতে আন্দোলন কর্মসূচি দিলে যুদ্ধ অপরাধী ঘাতক গোলাম আজম শেখ হেলাল উদ্দিনের ইন্দিরা রোডের বাসায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গোপন বৈঠকে বসে। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয় ঘাতক গোলাম আজম ও তার দল জামাতে ইসলামী আর বিএনপির লেজুরবৃত্তি না করে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সর্বোচ্চভাবে সমর্থন ও সাহায্য সহযোগিতা করবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে মিলে খালেদা জিয়া বিএনপি সরকারের পতনের আন্দোলন করবে। বিনিময়ে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধ অপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসি কার্যকর করার দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলন এবং গণ আন্দোলনরত নস্যাৎ ও বানচাল করারও দায়িত্ব নেন। সেই থেকে ঘাতক গোলাম আজম আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাঝে গড়ে ওঠে এক গোপন নিবিড় ঐক্য ও সম্পর্ক। 1992-এর হিন্দু মুসলিম রায়ট। 1992 সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের চেয়ারম্যান সার্কভুক্ত 7টি রাষ্ট্রের শীর্ষ সম্মেলন ঢাকায় 7 জাতির শীর্ষ সম্মেলনের দিনক্ষণ স্থান নির্বাচন করা হয়েছে। সার্কের চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া শীর্ষ সম্মেলন উদ্বোধন করবেন। শীর্ষ সম্মেলন উপলক্ষে কোনো কোনো রাষ্ট্রের সরকার প্রধানগণ আসতেও শুরু করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও এখনও ঢাকায় পৌঁছাননি। এর মধ্যেই ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা ও হিন্দু মুসলিম রায়ট শুরু হলো। সঙ্গে সঙ্গে বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জরুরি ভিত্তিতে মোটরসাইকেল আরোহীকে ডাকলেন। মোটরসাইকেল আরোহী 29 নং মিন্টু রোডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসায় উপস্থিত হলে বাবুর্চি বিমল দৌড়ে এসে খবর দেয় যে আম্মা আপনাকে এখনই ধানমন্ডি 32-এর বাসায় বঙ্গবন্ধু ভবনে যেতে বলেছেন। মোটরসাইকেল আরোহী 32-এ পৌঁছালে সঙ্গে সঙ্গে জননেত্রী শেখ হাসিনা তাকে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরির রুমে ডেকে বলেন, সারা দেশে হিন্দু মুসলিম রায়ট বা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দাও। মোটরসাইকেল আরোহী বলে, এটা ঠিক হবে না। নেত্রী বলেন, ঠিক বেঠিক তোমার ভাবতে হবে না, রায়ট লাগাতে বলেছি, তুমি লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, আপনি এটা বলেন কি? আমি আরও রাত দিন পরিশ্রম করে পাড়া মহল্লায় যুবকদের সতর্ক করে রেখেছি যাতে হিন্দুদের উপর কোনো প্রকার আক্রমণ করা না হয়, আর আপনি বলছেন রায়ট লাগিয়ে দিতে। নেত্রী বললেন, হ্যাঁ আমি বলছি তুমি রায়ট লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, না নেত্রী, এটা নীতিবিরুদ্ধ কাজ। নেত্রী রাগান্বিত হয়ে বলেন, রাখো তোমার নীতিফিতি, আমি যা বলেছি তাই করো। আমি তোমার নেত্রী না, তুমি আমার নেতা। আমাকে যদি নেত্রী মানো তাহলে আমি যা বলবো তাই করতে হবে। মোটরসাইকেল আরোহী বলে, আপনিই তো আমাদের নেত্রী, আপনি যা বলবেন তাই তো শিরোধার্য। তবে হিন্দুদের উপর আক্রমণ করলে হিন্দুরা আর এদেশে থাকবে না, সবাই চলে যাবে, আর এই হিন্দুরাই তো আমাদের লোক, আমাদের রিজার্ভ ভোটার। নেত্রী বললেন, রাখো, যাবে কোথায়? যাবার জায়গা নেই, তুমি রায়ট লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, হিন্দুরা ভারতে চলে গেলে ভারত থেকে যে মুসলমান আসবে সে মুসলমানদের সবাই হবে ধানের শীষের মানে বিএনপির। এটা ভেবে দেখেছেন নেত্রী? নেত্রী বলেন, আরে বোকা, সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না, কয়েকদিন পরেই সার্ক সম্মেলন। খালেদা জিয়া সার্ক সম্মেলন উদ্বোধন করবে। ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরসিমা রাও এখনও আসেনি। এই সুযোগ এখনই রায়ট লাগিয়ে দিলে সার্ক সম্মেলন পণ্ড হয়ে যাবে। তাছাড়া জাহানারা ইমাম যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তাকেও তো সাইজ করতে হবে। জাহানারা ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি। যেভাবে সে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে তা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাকে, জাহানারা ইমামকে আর ছাড় দেয়া যায় না। তাই এই সুযোগেই জাহানারা ইমামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এক ঢিলে দুই পাখি। সার্ক সম্মেলন পণ্ড, জাহানারা ইমাম সাইজ। তুমি রায়ট লাগাও, হিন্দুদের উপর হামলা করো। এদেশের সকল হিন্দুরাই এখন জাহানারা ইমামের পেছনে চলে গেছে। ঢাকায় রায়ট বা হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর দায়িত্ব দেওয়া হলো মোটরসাইকেল আরোহীকে এবং সিদ্ধান্ত হলো 29 মিন্টু রোডের বিরোধী দলীয় নেত্রীর বাসায় এবং ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের টেলিফোন ব্যবহার না করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চাচা
চাচাতো চাচা বঙ্গবন্ধু ট্রাস্টের মহাসচিব শেখ হাফিজুর রহমানের বাসায় টেলিফোন থেকে ঢাকার বাইরের জেলাগুলোতে হিন্দু মুসলমান রায়ট লাগানোর নির্দেশ দেওয়া হলো। খালেদা জিয়া সরকার যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্তৃক রায়ট লাগানোর পরিকল্পনা টের না পায়, সেই জন্যই এই সতর্কতা। বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত গতিতে হিন্দু মুসলমান রায়ট লাগানোর জন্য সারা ঢাকা শহরে সকল গুন্ডা, বদমাইশ এবং সন্ত্রাসীরা হাতে নগদ ৫ লক্ষ টাকা তুলে দেওয়া হলো। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়িত করার জন্য প্রথমেই যাওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূর্ব পার্শ্বে অবস্থিত শিববাড়ি মন্দিরে। সেখানে দেখা গেল লুটেরা আর সুযোগ সন্ধানের জটলা। এই জটলাকারীদের লুটেরা সুযোগ সন্ধানীদের হাতে সংগোপনে একাধিক ১০০ টাকার নোট করকরে নোট গুঁজে দিয়েই বলা হলো, ভারতে মুসলমানদের খুন করা হচ্ছে, মুসলমান নারীদের ইজ্জত আর ধন সম্পদ লুট করে নেওয়া হচ্ছে, আর আমরা বাংলাদেশের মুসলমানরা চুপ করে চেয়ে দেখছি, শুনছি। যান, শুরু করেন, নেন আর লুট করে নেন। বলার সঙ্গে সঙ্গেই সুযোগ সন্ধানী লুটেরা হৈ হৈ করে মহা উৎসবের শিববাড়ি মন্দিরে লুটপাট শুরু করে দিল। সেখান থেকে চলে আসা হলো ঢাকেশ্বরী মন্দিরে। এখানেও সুযোগ সন্ধানী লুটেরার জটলা, এখানেও নগদ টাকা আর একই কায়দায় বক্তৃতা এবং ঢাকেশ্বরী মন্দির লুট। এরপর এলো রামকৃষ্ণ মিশন, নগদ অর্থ আর বক্তৃতা কাজ হলো। রামকৃষ্ণ মিশনে লুটপাট শুরু হলো। তারপর যাওয়া হলো পুরান ঢাকায় তাঁতিবাজার, শাঁখারীপট্টি, বাংলা মোটর, মালাকটোলা, মিরালবাগ, মিলব্যারাক, গোসাইবাড়ি, নারিন্দা, টিকাতলি, ইসলামপুর ইত্যাদি জায়গায়। কিন্তু না, এটা পুরনো ঢাকা, এখানে সবাই পরিচিত। এখানে বক্তৃতা করা যাবে না, এখানে শুধু টাকার উপর দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। বিভিন্ন মাস্তান, সন্ত্রাসী ও নেশাখোর গ্রুপকে প্রচুর টাকা দেওয়া হলো। টাকায় কথা বলল। পুরাতন ঢাকায় হিন্দুদের মোকাম ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর লুটপাট আরম্ভ হলো। ঘণ্টা ৩-৪ পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সারা শহরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা ও রায়ট লাগিয়ে দেওয়ার সফল সংবাদ দিলে তিনি বেজায় খুশিতে আপ্লুত হয়ে বলে ওঠেন, এই তো কাজের ছেলে, তুমি না হলে কি হয়? তাই তো আমি তোমাকে খুঁজি। সামনের নির্বাচনে তোমাকে আমি মকসেদপুর থেকে নির্বাচনে এমপি বানাবো। সারা দেশে হিন্দু মুসলমান রায়ট শুরু হলো। ভারতের প্রধানমন্ত্রী নরসিংহ রাও ঢাকায় এলেন না। সারা সম্মেলন পণ্ড হলো। 10ই ডিসেম্বর 1992 সালে বৃহস্পতিবার ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমামের ডাকে গণ আদালত কর্তৃক ঘোষিত যুদ্ধ অপরাধী গোলাম আজমের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করল না। মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া হিন্দু মুসলমান রায়টের কারণে যুদ্ধ অপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করবে না, এটা প্রায় নিশ্চিত ছিল। আর সেই কারণেই ঘাতক দালাল নির্মূল ও মুক্তিযোদ্ধার চেতনায় বাস্তবায়ন কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমাম আগে থেকেই আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করে বন্ধুবান্ধব, পরিবার পরিজন এই নিয়ে 10ই ডিসেম্বর মানববন্ধন কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানান। একজন মুক্তিযোদ্ধা হিসাবে শহীদ জননীর আহ্বানে সাড়া না দিয়ে পারিনি। তাছাড়া হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি আমাকে মর্মে মর্মে আঘাত করেছিল। এজন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে না জানিয়ে আমার একমাত্র শিশুকন্যা স্বর্ণলতা ও প্রিয়তমা স্ত্রী ময়নাকে সঙ্গে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করি। মানববন্ধন কর্মসূচির পরের দিন 11ই ডিসেম্বর 1992 শুক্রবার দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আজকের কাগজ এর প্রথম পাতায় বড় করে আমাদের ছবি ছেপে দেয় লিড নিউজ করে। ভোরের কাগজ ও আজকের কাগজের এই ছবি দেখেই জননেত্রী কন্যা শেখ হাসিনা ভীষণ রেগে যান এবং টেলিফোনের মাধ্যমে আমাকে জরুরি তলব করেন। সকাল 10টা নাগাদ 29 নম্বর মিন্টু রোডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসভবনে পৌঁছে কাঠের সিঁড়ি দিয়ে দোতলার বেলকনিতে উঠে দেখি বঙ্গবন্ধু কন্যা গম্ভীর হয়ে বেতের চেয়ারে বসে আছেন। আমাকে দেখেই ভোরের কাগজ এবং আজকের কাগজের পত্রিকা দুটি আমার দিকে ছুঁড়ে মেরে উত্তেজিত হয়ে বলে উঠলেন, এই তোমাদের বিশ্বাস? মুখে এক কথা আর করো আর এক কাজ। পত্রিকা দুটো হাতে নিলাম এবং এই প্রথম সপরিবারে পত্রিকায় নিজেদের ছবি দেখে বুঝে ফেললাম
ঘটনাও অনেক খারাপ। আজ কপালে অনেক খারাপই আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলতে লাগলেন, নেতৃত্বের প্রতি এই তোমাদের আস্থা, এই বিশ্বাস, এই আনুগত্য, যেখানে আমি নিজে জাহানারা ইমামের কর্মসূচিতে তোমাদের অংশগ্রহণ করতে নিষেধ করেছি এবং অন্যান্য কর্মীরা যাতে অংশগ্রহণ করতে না পারে তার দায়িত্ব তোমাকে দিয়েছি, সেখানে তুমি নিজেই কোন আক্কেলে বউ বাচ্চা নিয়ে হাজির হলে। একদিকে থাকো, জাহানারা ইমামকে পছন্দ হয়, জাহানারা ইমামকে নিয়েই থাকো। আমার দিকে আর এসো না। তুমি আবার কি বলবা? আর এসো না। আমি চুপ করে ভাবছি এখন কি বলা যায়। মাথায় একটা বুদ্ধি এলো। ধীরে ধীরে বললাম, নেত্রী, আমি কিছু বলতে চাই। তুমি আবার কি বলবে? তোমার আবার কি বলার আছে বলো। নেত্রী, আমরা তো আসলে মেয়ের জুতা কেনার জন্য এলিফ্যান্ট রোডে যাচ্ছিলাম, কিন্তু আপনার নির্দেশ পালন করার জন্য একটু আগেভাগেই বেরিয়েছিলাম এবং প্রেস ক্লাব এসে অন্তত ৩০০ জন কর্মীকে কানে কানে জাহানারা ইমামের এই কর্মসূচিতে না দেওয়ার আপনার নির্দেশ জানিয়ে বিদায় করেছি। কিন্তু ফটো সাংবাদিকের খপ্পর থেকে বাঁচানো যায় না। তারা নাছোড়বান্দা। ফটো না তুলেই ছাড়লই না। আসলে এটা মানববন্ধন কর্মসূচির ফটো না, কৃত্রিমভাবে তোলা এই ছবি। মাত্র কয়েকদিন আগে রায়ট হয়ে গেল। মৌলবাদীরা সক্রিয়। দেশের এই উত্তপ্ত পরিস্থিতি, আমি বউ বাচ্চা নিয়ে জাহানারা ইমামের মানববন্ধন কর্মসূচিতে যাব। আমার কি মাথা খারাপ হয়েছে? আমরা শুধু আপনার নির্দেশ পালন করার জন্যই এই ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছি। তোমরা তো এই রকমই কাজ করবা, হিতে বিপরীত করবা। তোমাদের নিয়ে যদি একটুও নিশ্চিন্ত থাকা যায়, বুঝো এবার ঠেলা। সবাই পত্রিকাতে ছবি দেখবে শেখ হাসিনার নিজস্ব লোকই জাহানারা ইমামের কর্মসূচিতে। এখন আর কাকে নিষেধ করবা না যাওয়ার জন্য? তোমাদের নিয়ে আমার যত জ্বালা। ফেরি আটকিয়ে ফেলে রাখা। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার সরকারি বাসভবন ২৯ মিন্টু রোডে দুপুরের খাওয়া খেতে খেতে বললেন, বেশ কিছুদিন হলো টুঙ্গিপাড়া যাই না, চলো আগামীকাল টুঙ্গিপাড়ায় যাই। IWTA অভ্যন্তরীণ নৌ পরিবহনকে বিশেষ ফেরি রাখার নির্দেশ দিয়ে দাও। নেত্রীর কাছে জানতে চাওয়া হলো কোন পথে যাওয়া হবে, আরিচা দিয়ে না মাওয়া দিয়ে। বঙ্গবন্ধু কন্যা বললেন, আরিচা দিয়ে অনেক ঘোরা হয়, অনেক দেরিও হয়, আর মাওয়া দিয়ে পথ কম, সময়ও কম লাগে, মাওয়া দিয়ে যাওয়াই ভালো। মাওয়ার ৩টা ঘাটে, অর্থাৎ ধলেশ্বরী নদীর ২ ঘাটে ২টি এবং পদ্মা নদীর ঘাটে ১টি, ৩টি ফেরি রাখার নির্দেশ IWTA-কে দিয়ে দাও। স্পেশাল মানে হলো ভোর থেকে যতক্ষণ না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফেরি পার না হবেন ততক্ষণ ফেরিওয়ালা জাতীয় পতাকা লাগিয়ে ঘাটের পাশে দাঁড়িয়ে থাকবে। এই স্পেশাল হয়ে থাকা ফেরিগুলোতে কোনো যানবাহন বা মানুষ পার করা যাবে না যতক্ষণ পর্যন্ত বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা পার না হবেন। ফলে প্রচণ্ড যানজট এবং নদী পারাপারে মানুষ জট হবে ঘন্টার পর ঘন্টা, এমনকি সারা দিন পর্যন্ত মানুষ এবং যানবাহন ফেরিতে নদী পারাপারের জন্য ঘাটে বসে থাকবে। জনসাধারণের এই সীমাহীন দুর্ভোগের কথা ভেবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলা হলো, নেত্রী, মাওয়া রোডে ৩টা ফেরি, বিশেষ করে ধলেশ্বরী নদীর ২ ঘাটে ২টি ফেরি স্পেশাল করে রেখে দিলে এই রাস্তায় প্রচণ্ড যানজট হবে, মানুষের সীমাহীন দুর্ভোগ হবে। তার চেয়ে আরিচা দিয়ে একটি ফেরি পার হতে হয়, আমরা আরিচা দিয়ে যাই। উত্তরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, যানজট হবে, দুর্ভোগ হবে, তাই বলে কি আমি পথ চলা ছেড়ে দিব? আমি মাওয়া দিয়েই যাব। তুমি IWTA-কে ৩টি ফেরি স্পেশাল করার নির্দেশ দাও। যেই কথা সেই কাজ। টেলিফোনে IWTA-কে মাওয়া ঘাটে 3টি ফেরি স্পেশাল করার নির্দেশ দেওয়া হলো। রাতে মিন্টু রোড থেকে বিদায় নিয়ে আসার সময় জননেত্রী শেখ হাসিনাকে বললাম, নেত্রী, আমার বাসা থেকে বুড়িগঙ্গা মৈত্রী সেতু ব্রিজ অর্থাৎ মাওয়া রোডে ৪-৫ মিনিটের রাস্তা। আমি মিন্টু রোডের উল্টো রাস্তায় না এসে বুড়িগঙ্গা ব্রিজ থেকে আপনার সাথে একত্রিত হতে চাই। নেত্রী বললেন, না, উল্টো আসবে কেন? তুমি বুড়িগঙ্গা ব্রিজ থেকেই একত্রিত হয়েও আর সঙ্গে ময়নাকে নিয়ে নিও। ঠিক আছে নেত্রী, বলে বিদায় নিলাম। পরদিন সকাল 7টায় আমাদের গাড়িতে করে স্ত্রী ময়না এবং কন্যা স্বর্ণলতাকে নিয়ে রওনা হলাম। 5 মিনিটের মধ্যেই বুড়িগঙ্গা ব্রিজে পৌঁছে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার অপেক্ষায় রইলাম। জননেত্রী শেখ হাসিনা সকাল 7:30টায় রওনা হওয়ার কথা। অবশ্য
7:30-8টার মধ্যে বুড়িগঙ্গা ব্রিজে পৌঁছার কথা। সকাল 8:30 পর্যন্ত বুড়িগঙ্গা ব্রিজে অপেক্ষা করে নেত্রী না আসায় ধলেশ্বরী ফেরিঘাটে অপেক্ষা করব বলে চিন্তা করে চলে এলাম। ধলেশ্বরী ফেরিঘাটে এসে দেখি জাতীয় পতাকা টাঙিয়ে একটি ফেরি ঘাটের পাশে বঙ্গবন্ধু কন্যার জন্য অপেক্ষা করছে পুলিশ বাহিনীর একটি দল। আর ফেরিঘাটে অলরেডি যানজট শুরু হয়ে গেছে। ঘাটের দুটি ফেরির মধ্যে একটি স্পেশাল হয়ে আছে, অবশিষ্টটি যানবাহন পার করে কুলাতে পারছে না। বেলা 10টা বেজে গেল, অথচ বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আসছেন না। তবে কি কর্মসূচির কোনো পরিবর্তন হলো? পুলিশ বাহিনী অফিসারের কাছে জিজ্ঞেস করলাম। পুলিশ অফিসার বলল, আমি তো বিরোধী দলীয় নেত্রী এই পথে যাবেন সেই ডিউটিতেই আছি। এরপর আমি প্রথম ফেরিঘাট পার হয়ে দ্বিতীয় ফেরিঘাটে এসে দেখলাম এখানেও একটি ফেরি জাতীয় পতাকা টাঙিয়ে স্পেশাল হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে। আর পারাপারের অপেক্ষায় থাকা মানুষের সীমাহীন দুর্ভোগ শুরু হয়ে গেছে। ধলেশ্বর দ্বিতীয় ফেরিও বেলা 12টা নাগাদ পার হয়ে এলাম। এবার এলাম মাওয়া ফেরিঘাটে। এখানেও একটা সুন্দর বড় ফেরি লাল সবুজ জাতীয় পতাকা টাঙিয়ে ঘাটের বাইরে অপেক্ষা করছে। পুলিশের একটি বিশেষ দলও এখানে অপেক্ষা করছে। আমার স্ত্রী ময়নাকে বললাম, একটা ফেরি এলেই আমরা পদ্মা পার হয়ে ফরিদপুরের ভাঙায় গিয়ে অপেক্ষা করব, কারণ বলা যায় না তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আরিচা দিয়ে চলে যেতে পারেন। ময়না বলল, দূর, তা হয় না। এখানে 3টা ফেরি অপেক্ষা করছে, জায়গায় জায়গায় পুলিশ বাহিনী অপেক্ষা করছে। নেত্রী আরিচা দিয়ে চলে গেলে অবশ্যই একটা সংবাদ দিতেন, যাতে করে ওনার অপেক্ষায় থাকা ফেরি এবং পুলিশ স্পেশাল ডিউটি ছেড়ে নর্মাল ডিউটিতে ফিরে যেত। একটা বড় ফেরি এলে আমি ফেরিতে গাড়ি তুললাম। পদ্মা পার হয়ে ফরিদপুরের ভাঙায় এসে অপেক্ষা করতে থাকলাম। আধা ঘন্টা খানেক অপেক্ষায় থাকার পর দেখলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জাতীয় পতাকাবাহী গাড়ি ফরিদপুরের দিক থেকে আসছে, অর্থাৎ জননেত্রী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আরিচা দিয়ে আসছেন। আমাদের দেখে নেত্রী হাত নাড়লেন। আমরা তার শেখ হাসিনার গাড়িবহরের সাথে যোগ দিলাম। চলতে থাকলাম। গোপালগঞ্জ সার্কিট হাউসে বঙ্গবন্ধু কন্যা সহ সকলে এসে থামলাম। জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বললাম, মাওয়া দিয়ে না এসে আরিচা দিয়ে এলেন। তিনি বললেন, কে জানি বলল মাওয়া রাস্তায় কার্পেটিং সুন্দর না, তাই আরিচা দিয়ে এলাম। মাওয়া রাস্তায় 3টা ফেরি অপেক্ষা করছে, পুলিশ অপেক্ষা করছে, একটা ইনফরমেশন তো পাঠাবেন। নেত্রী তার সাথে আসা ব্যক্তিদের বললেন, তোমরা ইনফরমেশন দাও নাই? উত্তরে কেউ কোনো কথা বলল না। আমি বললাম, হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তার যানজটের নদী পারাপারের অপেক্ষায় কষ্ট করছে। বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, রাস্তায় বইসা থাকা, এই তো, এ আর কি কষ্ট? তাছাড়া এদেশের মানুষের তো আর কোনো কাজকর্ম নেই, রাস্তায় না হয় ঘন্টার পর ঘন্টা পার করে দিল, এতে কি আর এমন? তুমি এ নিয়ে বেশি চিন্তা করো না। অতঃপর সন্ধ্যার দিকে শেখ হাসিনার পিত্রালয় এবং পিতার কবর টুঙ্গিপাড়ায় পৌঁছালাম। শেখ হাসিনা গোলাম আজম দ্বিতীয় বৈঠক। 30শে জানুয়ারি 1994 ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনার নির্বাচন। বঙ্গবন্ধু শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফকে ঢাকার মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। তোড়জোড়ে নির্বাচনী প্রোপাগান্ডা এগিয়ে চলেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থেকে শুরু করে দলের সকল নেতাকর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে মেয়র পদে মাছ মার্কায় হানিফের জন্য ভোট চাইছে। অধিক রাত পর্যন্ত চলছে মিছিল এবং নির্বাচনী জনসভা। প্রতিটি পাড়া মহল্লায় অলিতে গলিতে চলছে মেয়র কমিশনার নির্বাচনের কাজ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, কমিউনিস্ট পার্টি সহ সকল রাজনৈতিক দল নির্বাচনী কাজে ভীষণ ব্যস্ত। ঢাকায় টান টান উত্তেজনা। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। 25শে জানুয়ারি সকালবেলা ধানমন্ডি 8A রোডে বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ হাফিজুর রহমান টোকনের বাসায় 71-এর যুদ্ধাপরাধী জামায়াত নেতা ঘাতক গোলাম আজমের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বিতীয় বৈঠক হয়। এই বৈঠকে ঘাতক গোলাম আজম মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থীকে সমর্থন না দেওয়ার আশ্বাস দিলে শেখ হাসিনাও রাজনীতিতে জামায়াতকে আক্রমণ না করার আশ্বাস দেন। নির্বাচন বাতিলের দাবি। আজ 30শে জানুয়ারি 1994 ঢাকায় প্রথমবারের মতো সরাসরি জনগণের ভোটে মেয়র নির্বাচন চলছে। সকাল 8টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। গত রাত্রেই জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, আজ 30শে জানুয়ারি সকাল 6 ঘটিকায় 29 মিন্টু রোডে
তার বাসায় হাজির হওয়ার জন্য। নির্দেশ মোতাবেক নেত্রীর বাসায় সকাল 6:45টায় হাজির হয়েছি। বঙ্গবন্ধু কন্যা ঘুম থেকে উঠলেন, একসঙ্গে নাস্তা করলেন। তারপর সকাল 6:45টায় তার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে করে আমাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। বঙ্গবন্ধু কন্যা প্রথমে গেলেন শেরেবাংলা নগরের রাজধানী হাই স্কুলে, তারপরে গেলেন ধানমন্ডি বয়েজ হাই স্কুলে, এরপর গেলেন ধানমন্ডি 32-এ, তারপর পিতার বাড়ি বঙ্গবন্ধু ভবনে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে চা খেয়ে নিজের ভোটার স্লিপ নিয়ে চলে এলেন সিটি কলেজে ভোট দিতে। সিটি কলেজে ভোট দেয়া শেষ করে আরও কিছু ভোটকেন্দ্র ঘুরে বেলা 11টা নাগাদ ফিরে এলেন 29 মিন্টু রোডে তার সরকারি বাসভবনে। জননেত্রী শেখ হাসিনা মিন্টু রোডের বাসভবনে ফিরে আসার 10 থেকে 15 মিনিটের মধ্যে এসে উপস্থিত হলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বর্তমানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নওগাঁর আব্দুল জলিল। সভানেত্রী শেখ হাসিনাকে আব্দুল জলিল বললেন, নেত্রী, আমাদের অবস্থা ভালো না, আমরা নির্বাচনে জিততে পারবো না, আমাদের লোকদের ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে। আপনাকে তো আগেই বলেছি, আওয়ামী লীগ হলো হরতাল আর আন্দোলনের দল, নির্বাচনের দল না। আপনি খামাখা নির্বাচনে যান। আব্দুল জলিলের কথা শেষ না হতেই এসে হাজির হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান এলজিআরডি মন্ত্রী জিল্লুর রহমান। জিল্লুর রহমানের পেছনে পেছনে এলেন প্রেসিডিয়াম সদস্য, বর্তমানে পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক সহ অনেক নেতৃবৃন্দ। একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া সকল নেতৃবৃন্দরই এক কথা, মেয়র নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে, আমাদের কর্মীদের ভোট কেন্দ্র থেকে বের করে দিচ্ছে, নির্বাচন বাতিলের দাবি করা হোক, আন্দোলন করা হোক, ইত্যাদি ইত্যাদি। প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বললেন, নির্বাচনে কারচুপি হচ্ছে, আমাদের কর্মীদের বের করে দেওয়া হচ্ছে। এটা কি আপনারা কেউ ভোট কেন্দ্রে গিয়ে দেখেছেন? নেতারা কেউ কোনো উত্তর দিলেন না, কোনো কথাও কেউ বললেন না, সবাই চুপ। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এটা আবার ভোট কেন্দ্রে গিয়ে দেখতে হয় নাকি? ওরা তো ভোট কারচুপি করবেই, এখন না করলে একটু পরে করবে। কাজেই আমাদের নির্বাচন বাতিলের দাবি করতে হবে এবং এই ইস্যু নিয়ে বিএনপি সরকার পতন আন্দোলন করতে হবে, খালেদা জিয়া সরকারের পতন ঘটাতে হবে। সঙ্গে সঙ্গে টেলিফোন সেট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করলেন। প্রধান নির্বাচন কমিশনারকে না পেয়ে অন্য একজন নির্বাচন কমিশনারকে নির্বাচন বাতিল করার কথা বললে নির্বাচন কমিশনার বিস্ময়ের সাথে বললেন, ম্যাডাম, নির্বাচন বাতিল তো দূরের কথা, কোনো ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত করার মতো কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। জবাবে জননেত্রী শেখ হাসিনা বললেন, আমার কাছে তো ইনফরমেশন আছে নির্বাচনে কারচুপি হচ্ছে, আমি বলছি নির্বাচন বাতিল করেন। নির্বাচন কমিশনার বললেন, ম্যাডাম, আপনি কাইন্ডলি বলেন কোন কেন্দ্রে কারচুপি হচ্ছে, আমরা অবশ্যই তার ব্যবস্থা নেব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চিফ ইলেকশন কমিশনারকে বলবেন আমাকে ফোন করতে বলে ফোন রেখে দিলেন। এরপর প্রায় প্রতি ঘন্টায় ঘন্টায় নির্বাচন কমিশনে নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে ফোন করা শুরু হলো। বিকাল 4টা নাগাদ একবার প্রধান নির্বাচন কমিশনার জননেত্রী শেখ হাসিনার নির্বাচন বাতিলের দাবির জবাবে বললেন, ম্যাডাম, আমি ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, সামান্য গোলযোগের কারণে আমি কয়েকটি ভোট কেন্দ্রে ভোট স্থগিত করেছি। শেখ হাসিনা পুনরায় নির্বাচন বাতিলের দাবি করলে প্রধান নির্বাচন কমিশনার বললেন, ম্যাডাম, আমি নির্বাচন কমিশনে বসে নেই, আমি সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে নিজেই নির্বাচন পর্যবেক্ষণ করছি, আপনি নিশ্চিন্ত থাকুন, যে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আমি মোটেই পিছপা হব না। হ্যাঁ, আপনি নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নিন, আমি পরে আবার ফোন করব বলেই জননেত্রী শেখ হাসিনা ফোন রেখে দিলেন। এরপর প্রায় 15 বার ফোন করেও নির্বাচন কমিশনারকে পাওয়া গেল না, কিন্তু রাত 10টার সময় প্রধান নির্বাচন কমিশনারকে পাওয়া গেল। প্রধান নির্বাচন কমিশনার ফোন ধরতেই বঙ্গবন্ধু কন্যা হাসিনা উচ্চস্বরে বললেন, কি হলো, নির্বাচন বাতিলের ঘোষণা দিলেন না যে? প্রধান নির্বাচন কমিশনার বললেন, ম্যাডাম, আমাদের কাছে যে ফলাফল এসেছে তাতে মেয়র পদে মার্কায় মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে, এখনও কি আমরা নির্বাচন বাতিল ঘোষণা করব? শেখ হাসিনা বললেন, জি জি, কি বললেন? হ্যাঁ ম্যাডাম, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী মেয়র পদে মার্কায় মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং মোহাম্মদ হানিফের মেয়র হওয়া প্রায় নিশ্চিত। আমরা কি এই নির্বাচনী ফলাফল বাতিল করব? তাই নাকি? তাই নাকি? না না, বাতিল করবেন কেন? আপনি খেয়াল রাখবেন যাতে এই ফলাফলটা উল্টে না যায়, আমি পরে আবার আপনাদের সাথে যোগাযোগ করব। এরপর জননেত্রী শেখ হাসিনা টেলিফোন সেট বন্ধ করে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, শুনলেন তো, হানিফ নাকি মেয়র হয়ে যাচ্ছে,
এখন তো আমাদের নির্বাচন বাতিলের দাবি করা ঠিক হবে না, কি বলেন? জিল্লুর রহমান বললেন, দেখেন এইটা আবার কোন চাল? আব্দুর রাজ্জাক বললেন, নেত্রী, নির্বাচন কমিশনে আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, আমি তার কাছে গিয়ে সঠিক খবর নিয়ে আসি। সভানেত্রী শেখ হাসিনা বললেন, তাই জানেন, আপনারা সকলেই জানেন, যার যার যেখানে লোক আছে সেখান থেকেই সঠিক খবরটা সংগ্রহ করেন। রাত তখন 12টা, সবাই চলে গেল, একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া আর কোনো নেতাই রাতে ফিরে এলেন না। রাত 1:30টার দিকে আব্দুর রাজ্জাক মিন্টু রোডে এসে বললেন, সভানেত্রী কোথায়? হানিফ তো মেয়র হয়ে গেছে। নির্বাচন কমিশন দেশি বিদেশি সমস্ত নিউজ মিডিয়াতে হানিফের মেয়র হওয়ার ফলাফল পাঠিয়ে দিয়েছে। এখন হানিফ বেসরকারিভাবে ঢাকার মেয়র। সভানেত্রীকে সংবাদটা দিতে হয়। আপনি বসেন বলে উপরে গেলাম। সভানেত্রী শেখ হাসিনা ডিশ এন্টিনায় হিন্দি ফিল্ম দেখছিলেন। তাকে আব্দুর রাজ্জাক আসার সংবাদ এবং হানিফের বেসরকারিভাবে মেয়র হওয়ার সংবাদ দিলে তিনি বললেন, হানিফের কপাল ভালো। আব্দুর রাজ্জাক দেখা করতে চায় জানালে শেখ হাসিনা বললেন, দূর, ছবিটা জমে উঠেছে, এই সময় দেখা টাকা হবে না, তুমি বলে দাও আমি ঘুমিয়ে পড়েছি। তথাস্তু নেত্রী বলে নিচে এসে আব্দুর রাজ্জাককে বলা হলো, আপনি চলে যান, নেত্রী ঘুমিয়ে পড়েছেন, আজ আর উঠবেন না। আব্দুর রাজ্জাক চলে গেলেন। এরপর ফোন এলো প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদের। সভানেত্রীকে সামাদ আজাদের ফোনের কথা বলা হলো। তিনি ওই একই কথা বললেন, দূর, সিনেমাটা জমে উঠেছে, বলে দাও ঘুমিয়ে গেছি। এরপর থেকে যেই ফোন করুক বলে দেবে ঘুমিয়ে গেছি। এরপর থেকে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা যে রুমে বসে ডিস এন্টিনায় হিন্দি ফিল্ম দেখছেন, সেই রুম থেকেই হ্যান্ডসেট দিয়ে যেই ফোন করছে তাকেই বলে দেওয়া হচ্ছে নেত্রী ঘুমাচ্ছেন। এই নিয়ে আবার জননেত্রী শেখ হাসিনা এবং উপস্থিত হিন্দি ফিল্মের দর্শকের মাঝে হাসাহাসির রোল পড়ে গেল। শেখ হাসিনা এবং মেয়র হানিফ। পরের দিন বিকেলবেলা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, কিরে এত লোক আসে যায়, এত ফুলের তোরা, ফুলের মালা হানিফকে দেখছি না, এখন পর্যন্ত হানিফ একটা ফোনও করলো না, ব্যাপারটা কি? ঠিক আছে তো, না ভাইগা টাইগা গেল? এই মেয়র হওয়ার লোভেই কিন্তু হানিফ স্বৈরাচারী জেনারেল এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল। এরশাদের কাছে চান্স না পেয়ে হানিফ মেয়র হওয়ার জন্য আবার আমার কাছে ফিরে এসেছে। আমি 1,37,00,000 টাকা খরচ করে হানিফকে মেয়র করেছি। তাড়াতাড়ি খোঁজখবর নাও, ফোন করো এবং একজন হানিফের বাড়িতে গিয়ে দেখো আসলে ব্যাপারটা কি। সদ্য নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের বাসায় ফোন করে বলা হলো, জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হানিফ ভাইয়ের সাথে কথা বলবেন। জবাবে মিসেস হানিফ বললেন, তিনি অসুস্থ, এখন কথা বলতে পারবেন না। সভানেত্রী শেখ হাসিনাকে এ কথা বলার সাথে সাথে তিনি বললেন, শীঘ্রই হানিফের বাসায় যাও, দেখো গিয়ে ঘটনা খারাপ। তখন সন্ধ্যা হয়ে আসছে। মেয়র হানিফের বাড়িতে ছুটে যাওয়া হলো। মেয়র হানিফ তখন 10-12 জন লোকের সঙ্গে বসে কথা বলছেন। সেখানেই শোনা গেল, বিকালে লালবাগের বিএনপির পরাজিত কমিশনার প্রার্থী আব্দুল আজিজ গুলি করে 7 জন লোক হত্যা করেছে। জননেত্রী শেখ হাসিনা কথা বলতে চেয়েছেন বলায় মেয়র হানিফ বললেন, নেত্রীকে আমার সালাম দিও, বলো আমার শরীরটা খুব খারাপ, আমি কথা বলতে পারছি না, শুধু লালবাগের খুনের জন্য আমি ওদের সঙ্গে কথা বলছি। মেয়র হানিফের বাসা থেকে সোজা মিন্টু রোডে এসে বঙ্গবন্ধু কন্যাকে লালবাগের বিএনপি কমিশনার প্রার্থী আজিজ কর্তৃক 7 জনকে খুন করার সংবাদ দিলে বঙ্গবন্ধু কন্যা খুশিতে জিন্দিগি জিন্দিগি গান গাইতে থাকেন আর নাচতে থাকেন। রুমালে গ্লিসারিন। পরের দিন সকালে লালবাগে নিহত 7 জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখতে যাওয়ার আগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলতে থাকেন, আমার রুমালে একটু গ্লিসারিন মেখে দাও। ওই যে নায়িকেরা অভিনয়ের সময় গ্লিসারিন দিয়ে চোখের পানি বের করে কান্নার অভিনয় করে, আমার রুমালে ওই রকম গ্লিসারিন লাগিয়ে দাও, যাতে আমি লাশ দেখি রুমাল ধরতেই চোখে পানি এসে যায়। একজন বলল, গ্লিসারিনের দরকার নেই, শুধু চোখে রুমাল ধরে রাখবেন, তাতেই মনে হবে আপনি কাঁদছেন। আর আমরা ফটো সাংবাদিক ভাইদের বলে দেব ছবি নিচে আপনি কাঁদছেন ক্যাপশন লাগিয়ে দিতে। হাসপাতালের মর্গে নিহত স্বজনদের লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চোখে রুমাল ধরলে সঙ্গে সঙ্গে ফটো সাংবাদিকগণ অসংখ্য ছবি তুললেন। ছবি তোলা শেষে বঙ্গবন্ধু কন্যা গাড়িতে উঠলেন। গাড়ি চলতে শুরু করলো। তখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চোখে রুমাল। গাড়ি চালক ড্রাইভার জালাল বলল, আপা এখন রুমাল নামান, ফটো সাংবাদিক নেই। গাড়ির সকল আরোহী হেসে উঠল। জননেত্রী শেখ হাসিনা বলল, ঠিকমতো দেখেছ তো, কোনো ফটো সাংবাদিক নেই তো? না, নেই। তাহলে আমি এবার রুমাল নামাই। আমি বেশি বেশি খাবো,
29 মিন্টু রোডের বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, ময়না, খাওয়া দাওয়া বেশি করে এনেছো তো? লাশ দেখে এসেছি, লাশ। আজ আমি বেশি করে খাবো। তারপর তিনি জিন্দেগি জিন্দেগি গাইতে গাইতে নাচতে লাগলেন। সত্যি সত্যি তিনি অস্বাভাবিক রকমের বেশি খেলেন। এমনিতেই তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাশ দেখে স্বাভাবিকের চাইতে অনেক বেশি খেতেন, কিন্তু আজ খেলেন অস্বাভাবিকের চাইতেও অনেক বেশি। টাকার ভাগ দিতে হবে। টঙ্গীপাড়ায় শেখ হাসিনার পিতা আওয়ামী লীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে গিয়ে মেয়র মোহাম্মদ হানিফের আনুষ্ঠানিক শপথ নেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হলো। ঢাকা থেকে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে সঙ্গে নিয়ে টঙ্গীপাড়ায় যাবেন এবং সেখানে বেসরকারিভাবে হানিফ মেয়র হিসেবে শপথ নেবেন। নির্দিষ্ট দিনে সকালবেলা সকলেই টঙ্গীপাড়ায় যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মেয়র হানিফ এলেন না। টঙ্গীপাড়ায় যাওয়া হলো না। মেয়র হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি অসুস্থ। এরপর মেয়র হানিফ শেখ হাসিনার বাসা, আওয়ামী লীগ অফিস কোথাও এলেন না। আনুষ্ঠানিকভাবে মেয়র পদে মোহাম্মদ হানিফ শপথ নিলেন, ঢাকার মেয়রের দায়িত্বভার নিলেন। হটলাইনের রেড টেলিফোন প্রতিদিন দুই একবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেন। প্রতিদিন না হলেও প্রায় প্রতিদিন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং যুক্তি পরামর্শ করে সিটি কর্পোরেশনের পরিচালনা করেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাকর্মী ও আওয়ামী লীগ অফিসের ত্রিসীমানায়ও আসেন না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা কপাল চাপড়ান আর বলতে থাকেন, নিমক হারাম, বেঈমান, ওরে আমি 1,37,00,000 টাকা খরচ করে মেয়র করেছি। বেঈমান, নিমক হারাম। যে আসে যারকে পান তার কাছেই তিনি এই কথা বলতে লাগলেন। একজন বলল, ঠিক আছে, হানিফ ভাই মেয়র হয়েছে, টাকা কামাবে, টাকা খাবে, খাক, আমরা তো আর ভাগ চাই না, কিন্তু দলের কাজ করবে না কেন? জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, কেন একা টাকা খাবে কেন? আমাদের ভাগ দিতে হবে। ওকে 1,37,00,000 টাকা খরচ করে মেয়র বানিয়েছি, তোমাদের হাত দিয়েই তো ওই টাকা খরচ করেছি। হানিফ তো 1 পয়সাও খরচ করেনি, সব আমি খরচ করেছি। এখন হানিফ একা খাবে কেন? আমাদেরও ভাগ দিতে হবে, নইলে আমি শেখ হাসিনা একদিন না একদিন এর উসুল করে ছাড়ব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা বললেন। কত শতবার ফোন করা হয়, মেয়র হানিফ ফোন ধরে না। আসতে বলা হয়, দেখা করতে বলা হয়, হানিফ আসে না, দেখাও করে না। লোক পাঠালে মেয়র হানিফ বলে, যা যা, যেই যেই জায়গায় আছিস সেই জায়গায় যা, ক্ষমতায় যাওয়া লাগবো না। যে পর্যন্ত আগাইছস ওই বিরোধী দল পর্যন্তই থাক, আর ক্ষমতায় যাওয়া লাগবো না, আমি তো গোলগে নাই। জাহানারা ইমাম মরছে, আপদ গেছে। 1994 সালের 26শে জুন সন্ধ্যাবেলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি টেলিফোন করে 26শে জুন 1994 শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু হয়েছে বলে সংবাদ দিলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আন্দোলনে নাচতে থাকেন আর বলতে থাকেন, মিষ্টি খাওয়া মিষ্টি, আমার একটা প্রতিদ্বন্দ্বী দুনিয়া থেকে এখন বিদায় হয়েছে, আল্লাহ বাঁচাইছে। নেত্রী হতে চেয়েছিল, আমার জায়গা দখল করতে চেয়েছিল। জাহানারা ইমাম মরছে, আপদ গেছে, বাঁচা গেছে, আমার জায়গা দখল করতে চেয়েছিল। তোমরা জানো না, ইন্ডিয়ান গোয়েন্দা এজেন্সি র আমার পরিবর্তে জাহানারা ইমামকে নেতৃত্বে বসাতে চেয়েছিল। বেটি মরছে, মিষ্টি খাওয়া, ফকিরকে পয়সা দাও। এর কয়েকদিন পরে শহীদ জননী জাহানারা ইমামের লাশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, চলো এয়ারপোর্টে যাই, আপদের লাশটা এনে কবরে ফেলি। এরপর জননেত্রী শেখ হাসিনা তার লাল রঙের নিশাল পেট্রোল জিপে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে বলতে লাগলেন, বেটি আমারে অসম্ভব জ্বালাইছে, ওর মরামুখও দেখতে ইচ্ছা করছে না, কিন্তু না যেয়ে উপায় নেই। পলিটিক্সের ব্যবসায় ইচ্ছে না থাকলেও করতে হয়। শেখ হাসিনার ট্রেনে গুলি। 1994 সালের 22শে সেপ্টেম্বর বৃহস্পতিবার জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বিমানযোগে যশোর হয়ে খুলনা এলেন এবং বিকেলে শহীদ হাদিস পার্কের জনসভায় ভাষণ দিলেন। রাত্রে নেত্রীর চাচাতো ভাই শেখ নাসেরের বড় ছেলে শেখ হেলালের বাড়িতে খেলেন এবং থাকলেন। পরের দিন 23শে সেপ্টেম্বর শুক্রবার সকাল 9টার সময় উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা শুরু করলেন। বেশ লম্বা ট্রেন, অনেক সময় ধরে যাত্রী আছে ট্রেনে। সাধারণ যাত্রীরা জানে না, বুঝতে পারছে না শেখ হাসিনা রেলপথে সভা করতে করতে যাওয়া এই ট্রেন কবে কখন গন্তব্য পৌঁছাবে।
ঠিক সকাল 9টায় ট্রেন ছাড়ল। প্রতি রেল স্টেশনেই ট্রেন থামিয়ে সভা শুরু করা হলো। ট্রেন থেকে নেমে জনসভা আয়োজনের নির্দিষ্ট জায়গায় গিয়ে বক্তৃতা দিয়ে আবার ট্রেনে ফিরে আসতে পৌনে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগতে লাগলো। এইভাবে প্রতিটা রেল স্টেশনে গড়ে প্রায় 1 ঘন্টা সময় ব্যয় হতে থাকলো। দিন পেরিয়ে রাত হয়ে গেল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে ঢাকা থেকে নিয়ে আসা প্রায় ডজন খানেকেরও বেশি সাংবাদিক এই ট্রেনে রয়েছে। ট্রেনের শেষের দিকে একটা ভিআইপি স্পেশাল কামরায় বা কম্পার্টমেন্টে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। ওই কম্পার্টমেন্টের সামনে এবং পেছনে ঢাকা থেকে নিয়ে আসা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চ পুলিশের 12 জন সদস্য। তার পরের কম্পার্টমেন্টে সাংবাদিকগণ। এরপরে সবগুলো কম্পার্টমেন্ট বা বগিগুলোতে সাধারণ যাত্রী। ট্রেনের এই অপ্রত্যাশিত দীর্ঘ বিলম্বে সাধারণ যাত্রী, নারী, পুরুষ আর শিশুদের ত্রাহি মধুসূদন অবস্থা। 6 ঘন্টার যাত্রাপথ 24 ঘন্টায়ও না ফুরানোর ফলে অনেক আগেই পানিসহ ট্রেনের সকল খাবার ফুরিয়ে নিঃশেষ হয়ে গেলে সাধারণ যাত্রীদের কষ্ট আর দুর্ভোগ সীমাহীন পর্যায়ে পৌঁছায়। তৃষ্ণার্ত ক্ষুধার্ত শিশুদের কান্না আর আহাজারিতে অনেক সাধারণ যাত্রী পরিবার পরিজন নিয়ে গন্তব্যের আগেই ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনা তার সফরসঙ্গী এবং সাংবাদিকদের জন্য প্রায় প্রতিটি রেল স্টেশন থেকেই অফুরন্ত খাবার এবং বিশুদ্ধ পানির পর্যাপ্ত বোতল সরবরাহ করা হতে থাকে। সারাদিন জননেত্রী শেখ হাসিনা প্রায় 20টির মতো রেল স্টেশনে জনসভায় ভাষণ দেন। কোথাও কোথাও রেল স্টেশন ছাড়াই উৎসুক জনতা ট্রেন থামালে সেখানেও তিনি বক্তৃতা করেন। প্রতিটি জনসভাতেই ঢাকা থেকে আসা সাংবাদিকদের উপস্থিত হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে থাকেন এবং শেখ হাসিনাও সাংবাদিকদের নজরে রাখেন। কিন্তু রাতের অন্ধকারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের আর নজরে রাখতে পারেননি। ওদিকে শেখ হাসিনা বারবার একই বক্তৃতা দেওয়ায় সাংবাদিকদের তা মুখস্থ হয়ে যাওয়াতে অনেক সাংবাদিকই রাতের অন্ধকারে ট্রেন থেকে নেমে শেখ হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে যায়নি। রাত 11টা 17 মিনিট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বহনকারী ট্রেন ঈশ্বরদী রেল স্টেশনে পৌঁছার কিছু সময় বাকি রয়েছে। এমন সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এত টাকা পয়সা খরচ করে জামাই আদর করে ঢাকা থেকে যে সাংবাদিকদের এনেছি তারা কি সব ঘুমাচ্ছে? জনসভায় এত লোক, তোমরা কি একটু সাংবাদিকদের ঘুম ভাঙিয়ে, আমার জনসভায় এত লোক হচ্ছে, আমি এত বক্তৃতা করছি, সাংঘাতিকদের নজরে পড়ছে না তো? তোমরা একটু সাংঘাতিকদের ঘুম ভাঙিয়ে আমার জনসভায় পাঠাও, যাতে পত্রিকাগুলোয় ভালো নিউজ হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বেতনভুক্ত ব্যাগ বহনকারী মদন মোহন দাস, যার নামে শেখ হাসিনার লাল নিশান পেট্রোল জিপ গাড়িটি রেজিস্ট্রেশন করা, বলল, ডাইকা ঘুম ভাঙান লাগবো না, পিস্তল দিয়ে 2 রাউন্ড গুলি করিয়া দিলেই সাংঘাতিক ঘুম ভাঙিয়া যাইব, সব লাফাইয়া ট্রেন থাইক্কা নিচে পইরা যাইব। আলাউদ্দিনের প্রদীপ পাওয়ার মতো সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাবার ফুফতো ভাইয়ের ছেলে বাহাউদ্দিন নাসিমকে, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস, বললেন যে 2 রাউন্ড গুলি করো। আর উপস্থিত অন্যদেরকে বললেন, তোমরা আমাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে সাংঘাতিকদের মাঝে প্রচার করে দেবে। ট্রেন ঈশ্বরদী প্ল্যাটফর্মে ঢোকার কয়েক মিনিট আগে বাহাউদ্দিন নাসিম ট্রেনের জানালা দিয়ে সাংবাদিকদের কম্পার্টমেন্ট লক্ষ্য করে পিস্তল দিয়ে 3 রাউন্ড গুলি ছুড়ল। গুলির শব্দ শুনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশেরাও 5-6 রাউন্ড গুলি করে। এই সময়ে সমস্ত গুলির আওয়াজ শুনে পাশের কম্পার্টমেন্টে থাকা সাংবাদিক ভাইয়েরা ভয়ে ট্রেনের ভেতরে গড়াগড়ি শুরু করে এবং আমরা পরিকল্পনা মতো সাংবাদিকদের কম্পার্টমেন্টে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার করতে থাকি। ট্রেন ঈশ্বরদী প্ল্যাটফর্মে থামলে ঈশ্বরদী রেল স্টেশনের বাইরে জনসভার মঞ্চ থেকেও মাইকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার চালাতে থাকেন। পরের দিন 24শে সেপ্টেম্বর শনিবার ট্রেনে বঙ্গবন্ধু কন্যার প্রতি গুলি করা হয়েছে বলে জাতীয় পত্রিকায় সংবাদ বের হলো। বগুড়া সরকারি সার্কিট হাউসের ভিআইপি রুমে বসে জননেত্রী শেখ হাসিনা তার সফর সঙ্গীদের, যারা প্রকৃত ঘটনা জানে, হাসাহাসি করতে থাকেন এবং হাসাহাসির এক পর্যায়ে গুলির এই ঘটনা নিয়ে হরতাল ডাকার সিদ্ধান্ত হয়।